নমস্কার। আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা নেবেন। আমি আমার শুভেচ্ছা জানাই, আমার ভালোবাসা জানাই আমার প্রত্যেক সাবস্ক্রাইবারদের, শুভানুধ্যায়ীদের, ফ্রেন্ডসদের এবং আমার ফলোয়ার্সদের। যাই হোক, আমার দুটো ফেসবুক ভালো জায়গায় ছিল, ভালো সাবস্ক্রাইবার ছিল, ফ্রেন্ডস ছিল প্রায় 7,000+। তো যে কোনো কারণ হোক আমার ওই মেটা বা ফেসবুক অথরিটি ওটাকে নিজের অজান্তে লক করে দিয়েছে। কেন লক করে দিয়েছে? উইদাউট এনি রিজন। বাদ দিয়ে আমাকে আবার 3 নম্বর ফেসবুকটা নতুনভাবে আবার শুরু করতে হলো। তাই আমি লিখেছি সেখানে, আশা করি। তবে আমার ইউটিউবটা স্ট্রাগলার দেব, এটা একটু ভালো করে দেখবেন এবং তার কমিউনিটি ডিপার্টমেন্টে গিয়ে কমিউনিটি পোস্টগুলো দেখবেন। সেখানে আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আপনাদের সঙ্গে আমার ফেসবুক যদি বন্ধ হয়ে যায়, আমি যদি ফেসবুক থেকে যদি বিদায় নিই, ফেসবুক বা মেটা কর্তৃপক্ষের এই ধরনের আচরণের জন্য, অন্তত ইউটিউবের চ্যানেলের থ্রু দিয়ে আপনাদের সঙ্গে আমার যোগাযোগটা থাকবে এবং আমি আবার নতুন করে 3 নম্বর ফেসবুকটা ওপেন করেছি, যাতে আমার পুরনো বন্ধুদেরকে আমি আবার ফিরে পাই। যাই হোক, আমি আজকে যে কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে আছে, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর আরেকটা কথা বরাবরই বলবো, আমি খুব আশায় থাকি যে আপনাদের আমার এই ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব একটু সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার, লাইক, ফলোটা করে দেবেন। এটাই আমার একমাত্র অনুরোধ আপনাদের কাছে। 2026 সালের গোড়ার দিকে ধরুন, বা মার্চ এপ্রিলের দিকে হয়তো 2026 সালে আমাদের পশ্চিমবঙ্গে রাজ্যে বিধানসভা নির্বাচন। একবার কেউ যদি ক্ষমতায় আসতে চায়, সে আমরা বরাবরই দেখেছি, আপনার সেই কংগ্রেস আমল থেকে শুরু করে লাল পার্টি বামফ্রন্টের আমল থেকে বা সিপিএম বা তার সহযোগী দলগুলোর সম্মিলিত সরকার, যারাই ক্ষমতায় এসছে এবং বর্তমান সরকার, সবাই চায় যেন তেন প্রকারেণ ক্ষমতায় থাকতে। লালবাতি, নীলবাতি, হলুদবাতি, গাড়ি চড়া আর মানে মানে কাউন্টলেস অর্থ কামানো, রোজগার, সুখ, স্বাচ্ছন্দ্য, ভোগ বিলাস আর প্রভাব, ক্ষমতা, কে ছাড়তে চায় বলুন? আর আমাদের ভারতবর্ষের মধ্যে বোধহয় একটাই রাজ্য আছে, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, যেখানে স্বচ্ছভাবে কোনোদিন কোনো কালে ভোট হয়নি, বা কোনো সরকার স্বচ্ছভাবে সৎভাবে ভোটে জিতে এসে সরকারে বসেছে আমার জ্ঞান অনুযায়ী অন্তত আমি দেখিনি। তাই যেভাবেই হোক, ভোট চুরি করে হোক, ছাপ্পা মেরে হোক, বুথ দখল করে হোক, মানুষদের, ভোটারদের, প্রকৃত ভোটারদের ঘরে আটকে রেখে হোক, ধমকানি চমকানি দিয়ে হোক ভোট দেওয়া, তোমার ভোট দেবে না, আমরা আপনার ভোটটা দিয়ে দেবো। বামফ্রন্ট আমলেও দেখা গেছে, আমিও নিজে দেখেছি যে জানলার ধারে ওইভাবে সিস্টেম করে রাখা হয়েছিল যে ভোট কাকে দিচ্ছি সেটা যেন আমি দেখে ছাপ মারতে পারি, আর যদি আমি অন্য পার্টিতে দিই আমার লাশটা সেখানেই পড়ে যাবে। বামফ্রন্ট আমলে হয়েছে। এবং বামফ্রন্ট আমলে অনেক নেতা নেত্রী আছে যাদের পরিবারে, খুব নামকরা নেতা, তার পরিবারে 14 জন, ওরকম একটা সাইনবোর্ড পড়েছিল তার এলাকা, যে 15 জনের কোনো নাম যদি থাকেন বলবেন, ওখানে নামটা বসিয়ে দেবো, এই ধরনের লিখেছিল সেখানকার সাধারণ জনসাধারণ। 14 জন, একই পরিবারের 14 জন চাকরি পেয়েছে, সরকারি চাকরি, বামফ্রন্ট আমলে। এবং তিনি বামফ্রন্ট একটা নাম করা নেতা। যাই হোক, নাম করলাম না, এরকম অনেক আছে, আপনি ভুরি ভুরি পাবেন, এখনও পাবেন। এখন যারা আছে তাদেরও কেউ বাদ নেই, সবাই তার আখের গুছিয়ে নিয়েছে। ছেলে পেলে, নাতি পুতি, যে 1 মাসে বাচ্চা জন্ম দিয়ে তার জন্য মোটামুটি কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে নিয়েছে, অবৈধভাবে, কোনো বৈধভাবে নয়। অর্থাৎ কেউ যদি ক্ষমতায় থাকতে চায়, কেউ ক্ষমতায় একবার বসতে পারলে সে চুরি করেই হোক, স্বচ্ছভাবে ভোটে জিতে ক্ষমতায়, খুব কম সরকারই এসেছে, আমাদের পশ্চিমবঙ্গের কথা বলছি। এবং পশ্চিমবঙ্গের যে কোনো ভোট, সে সামান্য পৌরসভার ভোট, মানে মিউনিসিপ্যাল ইলেকশন থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, গ্রামসভা, তারপর তো নানারকম ব্যাংক বলুন বা কলকারখানা বলুন, সমিতি বা ইউনিয়নের ভোট থেকে শুরু করে বিধানসভা এবং লোকসভা, এত অস্বচ্ছভাবে ভোট হয়, খুন খারাপি, গোলাগুলি, বোম্বিং করে, অসৎভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে, রক্তপাত ঘটিয়ে ভোট পর্ব পালন করা হয় এবং একটা ক্ষমতাবান দল ওইভাবে ভোটে জিতে আসে। অধিকাংশ তাদের ভোট মানে
কাস্টিং করতে পারে না। তো সেই বিষয়ে বলি যে এই 2026 সালের বিধানসভা ভোট পশ্চিমবঙ্গে, সেই উপলক্ষে নির্বাচন কমিশন একটা স্বাধীন সংস্থা, তারা বিহারের পর পশ্চিমবঙ্গে এসআইআর শুরু করেছে, মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। একটা স্বচ্ছ ভোটার তালিকা তারা তৈরি করতে চাচ্ছে। এটা সবাই চাইছে, যারা স্বচ্ছ মানুষ, এমনকি বিরোধী পক্ষেরও যারা ভালো মানুষ, সৎ মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন, তারাও চাইছে এসআইআর হোক, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হোক। প্রকৃত ভোটাররা, নাগরিকরা ভারতে থাকুক, পশ্চিমবঙ্গে থাকুক, আর অনুপ্রবেশকারী, বিশেষ করে বাংলাদেশি, আফগানিস্তান থেকে পাকিস্তানি, রোহিঙ্গা মুসলমানরা বা রোহিঙ্গা বাংলাদেশিরা, এরা বিদায় হোক। কারণ এরা আমাদের এখানে এসে ভাতের থালার ভাগ বসাচ্ছে, আমাদের চাকরির জায়গাটা সংকুচিত হয়ে আসছে। আমরা লোকাল লোক হয়ে, স্থানীয় লোক হয়ে, দেশের নাগরিক হয়ে আমরা চাকরি পাচ্ছি না। অবৈধ অনুপ্রবেশকারীরা আমাদের সেই চাকরির জায়গাগুলো দখল করে নিচ্ছে, ভাতের থালার ভাগ বসাচ্ছে। এইটাতে মোটামুটি আমাদের বর্তমান সরকারের খুব আপত্তি। তারা নানা রকমভাবে ছলনা করে এটাকে আটকাতে চাইছে। কারণ এইটা হওয়ার ফলে অধিকাংশ সীমান্তে দেখবেন, স্বরূপনগর সীমান্ত বা বনগাঁ সীমান্ত, উত্তর 24 পরগনা, এরকম বহু সীমান্তে, বাংলাদেশ সীমান্তে দেখবেন হাজারে হাজারে কাতারে কাতারে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা লাইন দিয়ে পোটলাপুটলি নিয়ে ঘরবাড়ি ছেড়ে দিয়ে ঝুপড়ির মধ্যে থাকতো, তারা পালিয়ে যাচ্ছে। কেন পালাচ্ছে? আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি। তারা বলছে হ্যাঁ আমরা শাসক দলকে ভোট দিয়েছি, আমরা জালিয়াতি করে আমরা নাগরিকত্ব প্রমাণের জন্য প্রয়োজনীয় তথ্যাদি বা কাগজপত্র আমরা তৈরি করিয়েছি, একটাও আসল না, সব নকল। তারা এই শাসক দলের ক্ষমতাবান নেতা নেত্রীরা, লোকজনরা আমাদের তৈরি করে দিয়েছে। ভোটার কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি সব কিছু। তবু পালিয়ে যাচ্ছেন কারণ রিপোর্টার তাকে জিজ্ঞেস করছে তাদের কেন পালিয়ে যাচ্ছেন। পালিয়ে যাচ্ছে তার একটাই কারণ, যেগুলো যখন ধরা পড়বে তখন আমাদের পরিস্থিতি খুব খারাপ হবে, জেল হাজত খাটতে হবে। এসব নকল নথিপত্র দিয়ে আমরা নাগরিকত্ব প্রমাণ করতে পারবো না। তাই জন্য তারা বিএসএফ এর পায়ে গিয়ে পড়েছে প্রকাশ্যে। এরকম ঘটনা আমাদের পশ্চিমবঙ্গেই একমাত্র ঘটে। আর এই জন্য পশ্চিমবঙ্গ রাজ্যটা এই কারণের জন্য বিখ্যাত। সারা ভারতবর্ষে আপনি এই ধরনের নক্কারজনক ঘটনা আপনি কোথাও পাবেন না, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া। পাশে বিহার রাজ্য, যে বিহারকে আমরা খুব হেনমূন্যতা দেখতাম, তুচ্ছতাচ্ছিল্য করতাম, সেই বিহার আজকে কয়েক মাস আগে বিহারও স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছে এবং সেখানে কয়েক লক্ষ ভোটার, অবৈধ ভোটার, অনুপ্রবেশকারী ভোটার, যারা অবৈধভাবে বসবাস করছে, যাদের কোনো নথিপত্র নেই নাগরিকত্বের, তাদের নাম বাদ গেছে। সেখানে কোনো ঝামেলা তো হয়নি। সেখানে তো বিরোধী পক্ষরা একটু চিল্লিয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গের মতো এই ধরনের এতটা অপোজ, এতটা বাধাবিঘ্ন তারা সৃষ্টি করেনি। তার কারণ তারা জানে যেটা করছে নির্বাচন কমিশন স্বাধীন একটা সংস্থা, স্বাধীন সত্তা নিয়ে ঠিক করছে। সেখানে স্বচ্ছভাবে ভোট হয়েছে এবং সেখানে ঠিক ভোটগুলো প্রতিফলিত হয়েছে, তার ভোটদানের পদ্ধতিটিগুলো স্বচ্ছভাবে হয়েছে। যেই ক্ষমতায় আসুক, আমি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে বলছি না, কারণ যে লঙ্কা যাবে সেই রাবণ হবে। কোনো দল সৎ নয়, এক দুজনকে আপনি পাবেন, বাকিরা সব অসৎ, এইটুকু বলছি। কেউ সমাজসেবা করতে রাজনীতিতে আসে না, সবাই কামাতে আসে, এটা পেশা হিসেবে নয়, এটা মনে রাখবেন। এবং এই পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীদের নিয়ম করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন, যে বুথ লেভেল অফিসার বিএলও এবং তার উপরে সিও আছে, চিফ ইলেকশন অফিসার আছে, তার মাঝে মাঝে তার মাঝখানে আপনার বিডিও আছে, জেলা শাসক আছে, সব পদাধিকারী আছে। তো বিএলওরা কি করবে? একদম স্বচ্ছভাবে, নিরপেক্ষভাবে, কোনো দলের সমর্থন না করে, পক্ষপাতিত্ব না নিয়ে, কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব না নিয়ে, এরকম বিহারে বেশ কিছু সংখ্যক বিএলওরা পক্ষপাতিত্ব করেছে, দুর্নীতি করতে গেছে, ধরা পড়েছে। নির্বাচন কমিশন হাতে যথেষ্ট ক্ষমতা আছে, হাজতে পুড়ে দিয়েছে এবং আমার মতে এটা ঠিক করেছে।
তুমি যে পার্টির সমর্থন হও, সরকারের কাজ করতে এসছো, সেখান থেকে তুমি যৎসময় যাই পয়সা পাও, বিনা পয়সায় করছো না। সবচেয়ে বড় কথা, তোমার দেশের কাজ করছো তুমি। তুমি সরকারের কাজ করছো, ভারত সরকারের কাজ করছো, কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করছো না। সেইখানে তুমি একজন সরকারি চাকুরিজীবী, যারা প্রকৃত পার্মানেন্ট স্টাফ, স্থায়ী, তাদেরকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। BLO সবচেয়ে যেটা, যারা এই কাজটা মাঠে ময়দানে নেমে করছে, বুথ লেভেল অফিসার, এবং তাদেরকে সাহায্য করার জন্য অনেক উচ্চপদস্থ পদ আছে। তবুও দেখবেন তাদের সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম রাজনৈতিক নেতারা প্রভাব খাটিয়ে তাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে। কেন যাচ্ছে জানি না। যদি আমার লোকটা অবৈধ, তাকে যে বৈধ হিসেবে ঢুকিয়ে দেওয়া যায়, বা ওই লোকটা আমারকে ভোট দেবে না, তার নামটা সে বৈধ, তাকে নামটা যদি কাটানোর ব্যবস্থা করে দেওয়া যায়, করেছে, এরকম হয়েছে। কিন্তু সেগুলো বেশি দিন টিকবে না। যখন সেগুলো আবার লাস্ট ফাইনাল যখন চেকিং হবে, তখন কিন্তু ধরা পড়ে যাবে। আর মাঝখান থেকে এই BLO ভিক্টিমাইজ হয়ে যাবে, পাঠার বলি হবে, চাকরি যাবে, সাসপেন্ড হবে, এবং হাজতবাস হওয়ার সম্ভাবনা থাকবে। তা যার জন্য যা হয়, বিভিন্ন রকম অনুপ্রাণিত হয়ে কুপ্ররোচনায় BLOরা কী করছে, অবশ্যই চাপ আছে, নিশ্চয়ই চাপ আছে। সরকারের কাজ করতে গেলে, দেশের কাজ করতে গেলে, এটা দেশের কাজের একটি অঙ্গ, সরকারের একটি কাজের অঙ্গ। এটা কোনো ব্যক্তিগত রাজনৈতিক দলের জন্য নয়। চাপ তো থাকবেই। আর সেই চাপটা যদি আপনি হাসি মনে করতে পারেন, খুশি মনে করতে পারেন, নিজের দায়িত্ব সম্পর্কে যদি সজাগ থাকেন যে হ্যাঁ, এটা আমাকে করতে হবে, এইটা আপনার কাছে কোনো চাপ বলে মনে হবে না। একটা আমিও করেছি, সুষ্ঠুভাবে করেছি, আনন্দ সহকারে করেছি। কষ্ট হয়েছে, চাপ ছিল, তা বলে আমি সুইসাইড করে নেবো, অজুহাত দেবো যে আমার ভোটার তালিকার নাম নেই, বাদ চলে গেল, আমি গিয়ে ট্রেনে লাইনে গিয়ে আত্মহত্যা, সুইসাইড করলাম, গলায় দড়ি দিয়ে ঝুলে পড়লাম। ডাজেন্ট ম্যাটার টু সলভ দিস প্রসেস। এগুলো হীনমন্যতায় করে। আর কিছু আছে ঘরের অশান্তিতে, হাইপার টেনশনে নানা রকম জালিয়াতি করেছে, সেই ভয়ে ধরা পড়ে যাবে, নথিপত্র ধরা পড়বে, নকল, অবৈধতে, নিজে জানে সে আমার কোনো কাগজপত্র নেই, এইসব কারণে সে হয়তো সুইসাইড করছে বা আত্মহত্যা করছে। করা উচিত নয়। নাম বাদ যেতেই পারে, এত বড় একটা বিরোধ কাজে ভুলভ্রান্তি হতেই পারে। আমি বৈধ ভোটার, আমার তো নামটা নেই, আমি গত ভোটের সময় আমি ভোট দিয়েছি, নাম উঠানো যাবে, তার ব্যবস্থা আছে। বারবারই ইলেকশন কমিশনার বলছে যে যদি আপনার কোনোভাবে আপনার নামটা না ওঠে, নামটা বাদ চলে যায়, কিন্তু আপনি বৈধ ভোটার, অ্যাকচুয়াল আপনার সিটিজেন আপনি অফ ইন্ডিয়া, ব্যবস্থা আছে। আপনার নথিপত্র যদি আপনার অরিজিনাল থাকে, আপনার ভয় কি? ভয় তো কিছু নেই। আরেকটা কথা হচ্ছে, অধিকাংশ শিক্ষক শিক্ষিকারা BLO পদে এসছে, তাদেরকে ব্যবস্থা করা হয়েছে। আর তো আধা সরকারি কর্মচারী আছে। আমি সরকারি কর্মচারীদের বলতে আমি সরকারি স্কুলগুলোর কথা বলছি, যাদের শিক্ষক শিক্ষক, এদের কী ব্যবস্থা জানেন? যেহেতু আমি চাকরি করে এসেছি, তো আমি 2 চোখ ভরে দেখেছি কতটা রন্ধে রন্ধে অসততা, অসাধুতা, ফাঁকি ফক্করি আমি নিজে দেখেছি। এবং আমি ঈশ্বরের আশীর্বাদ, আপনার দয়াতে, আমি কোনো স্কুলে, হয়তো আমি এককালে হেডমাস্টারের চাকরি করেছি, প্রিন্সিপালের চাকরি করেছি, সেটা অবশ্য আউট অফ বেঙ্গল, সেখানে তো এসব দেখতে পাওয়া যায় না। এইখানে যখন আমি নিজের চোখে আমার দেখার সৌভাগ্য হয়েছে, খ্রিস্টান মিশনারি স্কুল, আর তাহলে বাকি সরকারি স্কুলে কি হতে পারে? যাক, সেগুলোর ব্যাপারে আমি অনেক আগে ভিডিও করেছি, নাম ধরে ধরে বলেছি কিভাবে তারা ক্ষমতায় থেকে, উঁচু পদে থেকে, টিচার ইনচার্জের পদে থেকে, হেড মিস্ট্রেস বা হেডমাস্টারের পদে থেকে কি করে স্কুলের ফান্ড থেকে টাকা চুরি করেছে। স্কুলের কাজে যাওয়ার নাম করে 5 টাকা যায় 50 টাকা বিল করিয়ে দিয়েছে। আর যে করছে তাকে ভয় দেখিয়ে, কারণ সেও কিন্তু পার্মানেন্ট স্টাফ নয়, সেও 25 বছর 30 বছর স্কুলের কেরানি, তার চাকরি স্থায়ী হয়নি, মানে করতে দেওয়া হয়নি, সেও ভয়ে ভয়ে সেরকম বিল লিখে দিয়েছে। 5 টাকা খরচা হয়েছে, 50 টাকা বসিয়ে দিয়েছে। আর যে নিচ্ছে অবৈধভাবে সেই টিএ বিলটা, তার বেতন হয়তো 80,000 টাকা। নথি আছে আমার কাছে, সেই স্কুলের ব্যক্তিগত নথি আমার কাছে প্রচুর প্রমাণপত্র আছে। আর সেই স্কুলের সেক্রেটারি আবার খ্রিস্টান পাদ্রী, ক্ষমতার জোরে, তার হয়তো শিক্ষাগত যোগ্যতা তেমন নেই, থিওলজিক্যাল এডুকেশন আছে, ক্ষমতার জোরে পদাধিকারে বলে সে স্কুলের সেক্রেটারি। আর সেক্রেটারি হলে 7 খুন মা,
বেছে বেছে তুমি সেই সম্প্রদায়ের লোককে চাকরিতে ঢোকাও, অযোগ্য হলো, আর যোগ্যদের নাম মুছে দাও, পেন্সিল দিয়ে নাম লেখা হতো। আই হ্যাভ সিন দ্যাট। যাই হোক, হোয়াট এভার লাইক দ্যাট। আমি একজন বিএলওর কথা বলবো, এরকম মানে কিছু সংখ্যক বিএলও আছে যারা কাজ করতে চাইছে না, যারা লোকের বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দিতে চাইছে না বা ফর্মটা নিয়ে আসতে চাইছে না। কারণ কি জানেন? একদম অপ্রিয় সত্য কথা বলি আপনাদের কাছে, তার কারণ হচ্ছে একটাই, যে তারা 10টা থেকে 5টা এরকম একটা চাকরি তারা করে এসছে। হয়তো 10টায় ঢুকেছে, অধিকাংশ টিচার 10টায় ঢুকে কিনা আই হ্যাভ ডাউট দ্যাট। 10টায় ঢুকেছে, কিছুটা টিচার্স রুমে গুলতানি মেরে, ইয়ার্কি মেরে, ফাজলে মেরে, আড্ডা মেরে তারপরে ক্লাসে যাচ্ছে। 40 মিনিটের ক্লাস, আড্ডা ফাড্ডা মেরে হয়তো 5-10 মিনিট ওখানেই চলে যায়, 30 মিনিট কোনো মধ্যে কাজ করে, আর তাকিয়ে থাকে কখন 4টা বাজবে, ঘন্টা বাজবে, ছুটির ঘন্টা। তড়িঘড়ি করে ভ্যানিটি ব্যাগ হোক, নিজের কাঁধে ব্যাগ হোক, একদম কাঁধে ঝুলিয়ে দিয়ে একদম চলো বাড়ি, রেডি সেডি গো। এই জীবনধারায় যারা চাকরি করে এসছে বা করছে, তারা ডেফিনেটলি এর বাইরে এক্সট্রা যত টাকা আপনি দিক না কেন, টাকার লোভ আছে, কিন্তু যত টাকাই আপনি দিন না কেন, ওই এক্সট্রা কাজ আমি করবো না। আমার তো 10টা 5টার অভ্যেস করে পেয়েছি জীবনটাকে আমি। এবার 4টা 5টা বেজে গেছে, আমি স্কুলের থেকে বাড়ি চলে আসি, কতক্ষণে বাড়ি যাব? স্কুল চলে যাক, আমার সিলেবাস চলে যাক, জাহান্নামে যাক, আমি 1 মিনিট বেশি পড়াবো না। প্রাইভেট টিউশনটা করবো, কিন্তু প্রাইভেট টিউশনে আমার 1000 টাকা রোজগারের ব্যাপার আছে। বেতনটা খারাপ পায় না সরকারি চাকরি, বিশেষ করে স্কুল টিচারদের কথা বলছি, তারা বেতন কিন্তু খারাপ পায় না। যাই হোক, আর আমাদের সরকার তো আছে, দান ছত্র খুলিয়ে দিয়েছে। যাই হোক, যাদের ঘর ভাড়া আছে তারাও হাউস রেন্ট পাচ্ছে। তারপর তো মেডিকেল হেন তেন তো আছেই, ছেড়ে দিন, সেই কথা বলছি না। আমি বিএলওর কথা বলছি। এরকম অনেক বিএলও আছে, তারা 3 জন বিএলও, আর তার সঙ্গে 30 জন গেছে বিএলও নয়, গিয়ে নির্বাচন কমিশন অফিসে গিয়ে ধর্ণা দিচ্ছে। আমাদের এইভাবে কাজ করানো যাবে না, এত চাপ সৃষ্টি করা যাবে না, আমরা অনলাইনে কাজ করতে পারছি না, অনলাইন জানি না। এর জন্য অন্য পথ আছে। এখানেও নির্বাচন কমিশন কিছুটা গাফিলতি হয়েছে। অনলাইনে সিস্টেম তাদের করতে হতো, কারণ অধিকাংশ টিচার হয়তো কম্পিউটার জানে না, অধিকাংশ টিচার হয়তো জানি না সে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে কিনা, আর যদি না পেয়ে, যদি সেইভাবে পেয়ে থাকে পিছন দরজা দিয়ে, তার তো না জানারই কথা। আর যারা বৈধভাবে পরীক্ষা দিয়ে তারা পেয়েছে, সবাই যে কম্পিউটারে জেনে আসবে তারা নাও হতে পারে। এখনকার জেনারেশনের মতো তো নয় যে শিখে এসছে গোড়া থেকে। যাই হোক, সেই জন্যই বলছি, হয়তো তাদের জন্য আমি যেটা বলতে চাইছি, তাদের জন্য নির্বাচন কমিশনের ব্যবস্থা করতে হতো, আলাদা ডেটা কালেক্টর বা ডেটা এন্ট্রি করার জন্য আলাদাভাবে লোক নিয়োগ করা উচিত ছিল। আমাদের সরকার দিচ্ছে না। আমাদের সরকার বলতে পশ্চিমবঙ্গ সরকার দিতে চাইছে না, কারণ তারা চাইছে এসআরটা ভেস্তে যাক, কিন্তু এটা বুঝছে না যে এসআরটা ভেস্তে গেলে তাহলে আসন্ন 2026 সালে বিধানসভা ভোট হবে না, আর বিধানসভা ভোট যদি না হয় তাহলে মুশকিল আছে, একদম রাষ্ট্রপতি শাসনের পর্যায়ে চলে যেতে হবে। তখন সব ছুটতে হবে ভাই, গদি ছেড়ে চেয়ার চেয়ে পালানোর পথ পাবে না। হোয়াট এভার, তাই বলছি, এরকম অনেক বিএলও আছে, নানা রকম অজুহাত দিয়ে তারা কাজ করতে পারছে না, অযোগ্যতা। দেখুন, চাপ থাকবেই। আপনাকে একটা দায়িত্ব দিয়েছে, আপনি ওই 10টা 5টা স্কুল টিচারের মধ্যে 80 যায় মায়না পায়, এটা তো সারা বছরই করছেন, এটা না 1 মাস করলেন। 4 নভেম্বর 2025 সাল থেকে 4 ডিসেম্বর 2025 সালে 1 মাসের মধ্যে আপনাকে বুথ ওয়াইজ আপনাকে এনুমেশন ফর্মটা জমা দিতে হবে। যারা বৈধ ভোটার তারা সেটা ফিল আপ করবে, যদি ফিল আপ করতে না পারে, নাও পারতে পারে, অনেকে সবাই যে জানে তা নয়। বিএলওর কর্তব্য সেখানে গিয়ে তাকে বুঝিয়ে দিয়ে, এমন কিছু নয়, সহজ পদ্ধতি, পুরো বাংলায় লেখা, সেটা ফিল আপ করবে। না পারলে বিএলও করবে, বিএলও যদি নিজে যদি না জানে অন্যজনের সাহায্য নেবে। এটা কি ভারী বোঝার ব্যাপার আছে? চাপ আছে, এটা ঠিক। ধমকানি চমকানি এগুলো পশ্চিমবঙ্গে হয়, শাসক দলের লোকরা বিশেষ করে করছে, বিরোধী পক্ষ করছে। নিজের মনোমতো লোককে বাদ দেওয়া যাবে না, সে অবৈধ হলো তার নামটা ঢাকার চেষ্টা করবে, সেটা বলছে না। বলছে কোনো বৈধ ভোটার বাদ যাবে। কেন বৈধ ভোটার বাদ যাবে? নির্বাচন কমিশন হয়েছে কি বৈধ ভোটারদের বাদ দেওয়ার জন্য?
যদি টেকনিক্যালি কোনো মিস্টেক হয় হিয়ারিং হবে, নথিপত্র থাকলে নাম আবার অ্যাড করে দেওয়া যাবে, নাম তুলে দেওয়া যাবে। এরকম একটা বিএলওর কথা আমি বলবো, এত কথা বলার পর, যে বিএলও আদার্স বিএলওদের মতো ওই আন্দোলন করে আত্মহত্যার পথ দেখা, কান্নাকাটি করে ভাসিয়ে দেওয়া, এইসবের মধ্যে নেই। যে বিএলওর কথা, এরকম অনেক বিএলও আছে, আমি একজন বিএলওর কথা দিই, সব বিএলওর কথা বলতে গেলে তো আমার টাইমটা পারমিট করবে না। সব বিএলও কিন্তু অসৎ পথ নেয়নি। অনেক সৎ বিএলও আছে, অনেক সৎ সরকারি কর্মচারী আছে যারা এই বিএলওর পদে কাজ করছে স্বচ্ছভাবে, সৎভাবে, আনন্দ সহকারে, এবং তারা অলরেডি নভেম্বর মাসের মধ্যে সব কাজ কমপ্লিট করে দিয়েছে তাদের বুথে। সেটাও ধরুন 700, 800, 1200 ভোটার সেখানে আছে বুথ ওয়াইজ, কম নয় তো। তারা কিন্তু কখনো অজুহাত দেয়নি, তারাও সংসার চালিয়েছে, রান্না করেছে, তারাও ঘরের সংসার কাজ সামলে দিয়ে বিকেলবেলা তারা এনুমেশন ফর্ম বা ছুটির দিনের বেলা এনুমেশন ফর্ম বিলি করেছে। আবার ঠিক সিস্টেমেটিকভাবে তারা এনুমেশন ফর্মটা তাদের কাছে তুলে নিয়ে তারা ঘরে চেক করে দেখেছে। আবার তারা নিজের কম্পিউটারে নিজেরা সেটাকে ডাটা এন্ট্রি নিজেরাই করেছে। আমি বলছি না সবাই পারবে, না পারলে তার অন্য পথ আছে। যাই হোক, অজুহাত দিয়ে সরকারি কাজ থেকে চলে আসা বা দায়িত্ব ঝেড়ে ফেলা, এগুলো ঠিক নয়। তার জন্য নির্বাচন কমিশন যাই টাকা দিচ্ছে তো পারিশ্রমিক। আর সবচেয়ে বড় কথা, এটা সরকারের কাজ, দেশের কাজ, ইউ হ্যাভ টু ডু দ্যাট। এইরকমই অনেক বিএলও আছে যারা দুর্দান্ত কাজ করেছে, এর মধ্যে প্রচুর মহিলা বিএলও আছে। তারা গর্ব করে বলছে যে আমরা এই কাজটা কমপ্লিট করে ফেলেছি। চাপ ছিল ঠিকই, নানা রকম চাপ ছিল, রাজনৈতিক দাদা, তোলাবাজ, মস্তান গুন্ডাদের চাপ ছিল, নেতা নেত্রীদের চাপ ছিল। এরা জননেতা, জনপ্রতিনিধি, কিরকম জননেতা, কোনো জনপ্রতিনিধি সেটা সারা পশ্চিমবঙ্গবাসী জানে, সারা ভারতবর্ষও জানে অ্যাবাউট দ্যাট, স্পেশালি অ্যাবাউট দ্য স্টেট। হোয়াট এভার, যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে এইরকম একজন বিএলওর কথা বলি যে কাঁচা নিয়ে, মানে বাবা মারা গেছে 14ই নভেম্বর 2025 সালে, বাবা মারা গেছে, বাবার মারা যাওয়ার পর গত হয়েছে, সেই কাঁচা নিয়ে ফর্ম বিলি করছেন তিনি, তার ডিউটি করে যাচ্ছে এই পিতৃহারা বিএলও। তিনি একজন গভর্নমেন্ট টিচার, সরকারি শিক্ষক। ভালো মানুষ তো আছে, সবাই তো ফাঁকি দিয়ে কাজ করতে চায় না, সবাই তো ফাঁকি দিয়ে চাকরি পায়নি, রীতিমতো মেধা দিয়ে পরীক্ষা দিয়ে তার চাকরি পেয়েছে। আর সবাই তো ফাঁকি ফকর দিয়ে সরকারি কাজগুলো করে না, কতিপয় লোক আছে তাদের স্বভাব তা করবি। জলপাইগুড়ির লোক উনি, যে বিএলও বুথ লেভেল অফিসারের পারফরম্যান্স ভালো হবে তাকে হিরোজ অফ স্যার বলা হবে। SIR অ্যাকচুয়ালি আমরা স্যার বলি, শিক্ষককে বা কোনো সম্মানজনক মানুষকে স্যার বলি, আর এটা আবার দেখা হচ্ছে স্যার, SIR। যাই হোক, আমি স্যারই বলছি, তাকে ওই হিরোজ অফ স্যার বলা হবে, এমনটাই পরিকল্পনা করেছে ইলেকশন কমিশনার। দেখুন, ভালো কাজ করলে, সৎভাবে কাজ করলে সেই বুথের লোকরা তো অন্তত তাকে প্রশংসাটা করবে, তার পেছনেই করবে। আর সেই সম্মানটা, সেই গুডউইলটা সেই ভদ্রলোক বা সেই ভদ্রমহিলা যে বিএলওর কাজ করছেন ভালোভাবে, সৎভাবে, সুষ্ঠুভাবে এবং ঠিক সীমাবদ্ধ সময়সীমার মধ্যে তার কাজটা সে কমপ্লিট করে দিয়েছে, সব কাজ করেও আদার্স ডিউটি পারফরমেন্স কমপ্লিট পারফর্ম করার পরও তিনি এই কাজটা এক্সট্রাভাবে করে শেষ করেছেন, সে তো সেই প্রশংসাটা, সেই গুডউইলটা সারা জীবন বয়ে বেড়াবে, মাথা উঁচু করে সেই সব পাবলিকের সামনে সে হাঁটবে বুক চিতিয়ে। এটা একটা আলাদা আনন্দ। এটা দিয়ে আপনি কোনো হাজার হাজার অ্যালাউন্স বা টাকা দিয়ে আপনি বিচার করতে পারবেন না। এবার যার কথা বলছি দেখুন, আর যিনি পান না কেন, বিএলও বিরাজ কুমার সরকার, তিনি কিন্তু এই কাজটা করতে পেরেছেন, তাই জন্য আমি বললাম। এবং তা নিয়ে নিঃসন্দেহ অনেকে, যে বাবা মারা গেল 14ই নভেম্বর, তিনি নিশ্চয় বলতেই পারতেন যে বাবা মারা গেছে, আমাকে এই কাজ থেকে রেহাই দিন, নির্বাচন কমিশনারের কিচ্ছু বলার ছিল না। কিন্তু তিনি তা করেননি। এই বিরাজ কুমার সরকার, তিনি একজন গভর্নমেন্ট টিচার, সরকারি শিক্ষক, স্কুলে চাকরি করেন, সরকারি স্কুলে চাকরি করেন,
আর তার বাড়ি উজিয়ে ইতিমধ্যে কুর্নিশ জানিয়ে এসেছেন প্রশাসনের কর্তারা, বুথের মানুষেরা, গণ্যমান্য ব্যক্তিরা, যে বাবা মারা গেছে গলায় ধরা নিয়ে কাছা পড়ে, সেই অবস্থায় অসুস্থ অবস্থায় তিনি বিএলওর কাজ করে যাচ্ছে। আমিও তাকে স্যালুট করি, আমি তাকে কুর্নিশ করি। শুধু তাকে নয়, যারা এই ধরনের কর্তব্যপরায়ণ হয়ে তাদের কর্তব্য পালন করে যাচ্ছেন তাদেরকে আমি কুর্নিশ করি, তাদেরকে আমি স্যালুট দিই। বিরাজ কুমার সরকারের বাড়ি জলপাইগুড়ি শহরের দেশবন্ধু পাড়ায়, আর জলপাইগুড়ি সদর ব্লকের মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের বড়কামান্দ গ্রামে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন ফর্ম নিয়ে। আর এর মধ্যে 14ই নভেম্বর পিতৃবিয়োগ হয়েছে তার। এইবার আপনি সিচুয়েশনটা বুঝবেন যে একটা বিএলও যদি প্রকৃত সে কর্মদরদী হয়, তার নিজের দায়িত্ব সচেতন হয়, সে কিন্তু করবে। আদার সরকারি কর্মচারীদের মতো ফাঁকি ফক্করি দিয়ে কাজটা হাসিল করার চেষ্টা করবে না, বা করবো না বলে, করতে পারবো না বলে আমি নানা রকম অজুহাত দিয়ে ওই বিএলও অফিসে, এই নির্বাচন কমিশন অফিসে গিয়ে কিছু লোককে সঙ্গে নিয়ে গিয়ে ধর্নায় বসবো। এই হচ্ছে ব্যাপার। অসুবিধা হলে চিফ ইলেকশন অফিসার আছে, বিএলওর উপরে আপনার এসডিও আছে, বিডিও আছে, ব্লক ডেভেলপমেন্ট অফিসার আছে, সাব ডিভিশনাল অফিসার আছে, এবং একজন মুখ্য নির্বাচন কমিশনার থাকে, তা সে আছে। সরি, যদি কোনো অসুবিধা হয় উচ্চপদস্থ লোকের কাছে গিয়ে আমি জানতে নাই পারি, এটা কোনো দোষের নয়। আমিও তো এইভাবেই কাজ শিখেছি, আমাকেও তো সহকর্মীদের কাছ থেকে শিখতে হয়েছে, তার লজ্জার কি আছে? আমি সব জানবো তা তো নয়, কিন্তু করবো না, জানবো না। আর জানলেও অজুহাত দিয়ে যদি কাজটা এড়িয়ে যাওয়া যায়, এটা জানছে না, বুঝতে পারছে না, এতে ক্ষতিটা তার নিজের হবে, তার সুনামে হানি হবে, লোকে বলবে মানে কামচোর, অলস, ফাঁকিবাজ, শোকজ আসবে, যথাযথ সন্তোষজনক উত্তর দিতে না পারলে চাকরিটা চলে যাবে, কেউ বাঁচাতে পারবে না, কেউ আটকাতে পারবে না, আর বেশি কিছু হলে গারদে চলে যাবে। কোনো নেতা, কোনো নেত্রী, কোনো দাদা, কোনো তোলাবাজ বাঁচাতে পারবে না। তো এই বিরাজ কুমার সরকারের কথা বলছি আমি। তিনি দেখুন, বাবা যখন 14ই নভেম্বর 2025 সালে মারা গেছে বাবা, এই বিরাজ কুমার সরকারের, তিনি এই আবহে বিএলওর কাজটা করতে পারবেন না বলতে পারতেন, কারোর কিছু বলার থাকতো না, নির্বাচন কমিশনেরও কোনো বলার থাকতো না, তারা জোর করতে পারতেন না। কিন্তু 8-10টা মানুষের থেকে কিন্তু কিছুটা হলেও এই আলাদা বিরাজ কুমার সরকার। বাবা শেষকৃত্যের পরের দিন অশৌচ বস্ত্রে নেমে পড়েন তার কাছে, তবে সবার বাড়িতে যাচ্ছেন না তিনি, বেশিরভাগই তার বাড়িতে এসে ফর্ম জমা দিয়ে যাচ্ছেন, আর যারা ফোন করে ফর্ম পূরণে অসুবিধার কথা জানাচ্ছেন তিনি হাজির হচ্ছেন শুধুমাত্র সেখানেই। তাকে এই বস্ত্রে দেখে চমকে উঠছেন অনেকেই। তিনি ওই বস্ত্রে সকলের বাড়িতে যেতে পারছেন না, স্বাভাবিক কথা, নিজের একটু কুণ্ঠিত থাকে, আর যাদের বাড়িতে যাবেন তারাও অপ্রস্তুত হয়ে যাবে। একটা অশৌচ অবস্থায় কাছা পড়ে একজন মানুষ যদি কারো বাড়িতে গিয়ে কাজটা করেন, যার বাড়িতে যাবেন সে তো অপ্রস্তুত হবে, তার খারাপ লাগবে। এইবার দেখুন, তিনি তাকে ওই বস্ত্র দেখছে সবাই, আর সবাই তাকে সান্ত্বনা জানাচ্ছেন, প্রত্যেকে তার বুথের, যে আপনি ঘরে থাকুন, আমরা ফর্মটা তিনি সকলের বাড়িতে দিয়ে গেছেন, এবার বলছে যে আপনি আপনার বাড়ি থেকে আমরা ফর্মটা জমা দেবো। যখন তারা শুনলেন যে তার বাবা মারা গেছে, ওইভাবে কাছা করে আসতে হবে না, আমরা নিজেরা গিয়ে জমা দেবো, ভুলভ্রান্তি থাকলে আপনি করে দেবেন, বা যখন যার অসুবিধা হচ্ছে বুঝতে, ফর্মটা ফিল আপ করতে, তারা ফোন করছে, তিনি সেই ধরা গলায় সেই অশৌচ বস্ত্র পরে তিনি তাদের বাড়িতে যাচ্ছেন, ফর্মটা ফিল আপ করে দিচ্ছেন, যতটুকু সমস্যা আছে সমাধান করে দিচ্ছেন তিনি ভোটারদের, যারা এনুমারেশন ফর্মটা পেয়েছে, বৈধ ভোটার।
এবার আর তিনি মাথা নেড়ে প্রত্যুত্তর দিয়ে কাজে মনোনিবেশ করছেন, যারা তাকে সান্ত্বনা দিচ্ছেন তাদের উদ্দেশ্যে। হাতে তো আর বেশি সময় নেই। 4 নভেম্বরে শুরু হয়েছে 2025 সাল, 1 মাসের মধ্যে 4 ডিসেম্বর এই কাজটা শেষ হবে। তারপরে 2025 সালে ভোটার তালিকা 2026 সালে তৈরি হবে। এবার যেটা হচ্ছে যে ভোটার তালিকা বিশেষ নিবিড় এই যে সংশোধন, যাকে বাংলায় বলছে বিশেষ নিবিড় সংশোধন, সার, ইংরেজিতে যাকে বলে স্পেশাল ইনসেন্টিভ রিভিশন, এই কাজের চাপে রাজ্যের বিভিন্ন জেলা থেকে একাধিক বিএলও অসুস্থ হয়ে পড়ছে আর আত্মহত্যা করছে, নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। চাপ এতটাই যে একাধিক বিএলও আত্মঘাতী হচ্ছে বা হয়েছেন বলে অভিযোগ আছে। কিন্তু কোনো চাপের কাছে মাথা নত করার বান্দা নন বিরাজ কুমার সরকার। মঙ্গলঘাট গ্রাম পঞ্চায়েতের 17/219 নম্বর বুথের মানুষরা তাই দেখছেন যে পিতৃবিয়োগের পরে গুরুদশার মধ্যে সারের কাজটা তিনি করে চলেছেন। এই বিরাজবাবু সার কাজটা তিনি করছেন। ওই অবস্থা। শনিবার রাতে পেশায় এই স্কুল শিক্ষকের দেশবন্ধু পাড়ার ভাড়া বাড়িতে গিয়ে, তিনি ভাড়া বাড়িতে থাকেন, তার বাড়ি হয়তো অন্য জায়গায়, তিনি চাকরি সূত্রে সেখানে ভাড়া থেকে তিনি স্কুলে চাকরিটা করছেন। এই দেশবন্ধু পাড়ার ভাড়া বাড়িতে গিয়ে দেখা করেন, ধন্যবাদ জানিয়ে এসেছেন জলপাইগুড়ি সদরের বিডিও মিহির কর্মকার। সকলের কাছে তিনি প্রশংসা পাচ্ছেন। বাবা মারা গেছেন, ভাড়া বাড়িতে থেকে ওই অবস্থায় তিনি তার কাজটা করছেন, আর তার জন্য তিনি প্রশংসা পাচ্ছেন উচ্চপদস্থ সরকারি অফিসারদের থেকে শুরু করে আম জনতা, এবং আর যারা ফাঁকিবাজ দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন নানা অজুহাতে, তাদেরকেও তিনি এই শিক্ষাটা দিচ্ছেন। এবং ময়নাগুড়ি, পানবাড়ি, রামছাই আর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হচ্ছে বিরাজ কুমার সরকার। স্কুলে যাতায়াতের সুবিধার জন্য তিনি দেশবন্ধু পাড়ায় ভাড়া বাড়িতে সপরিবারে থাকেন। 17/219 নম্বর বুথে প্রথমে বিএলওর দায়িত্ব পান বিরাজের দাদা মনোজ কুমার সরকার, কারণ তিনিও সরকারি চাকরি করেন। তিনি সরে দাঁড়ানোর এই দায়িত্ব পড়ে বিরাজের ঘাড়ে। হয়তো কোনো অসুবিধা ছিল, পারেননি, তিনি তার ভাইকে দিয়েছেন। ভাই সাদরে সেটা গ্রহণ করেছে, বলেনি যে দাদারটা আমি কেন করতে যাব, কেউ তিনি তা বলেননি। ওই বুথে 793 জন ভোটার, 7 জন কম 800, কম নয়। এবং এই দায়িত্ব পেয়ে 4 নভেম্বর থেকেই বাড়ি বাড়ি গিয়ে এই সারের ফর্ম বিলির কাজ তিনি শুরু করেছেন। সারের যে ফর্মগুলো তিনি কিন্তু বাড়িতে বেজে দিয়ে এসছেন প্রথমে, এবং প্রতিদিন নিয়ম করে সকালে জলপাইগুড়ি শহর থেকে 10-12 কিলোমিটার পেরিয়ে, কথাটা শুনবেন, মঙ্গল ঘাটে এসে তিনি কাজ শুরু করে দেন ঠিক টাইম মতো। স্যালুট টু হিম। আশা করি আপনারাও তাই করবেন, তাকে বাহবা দেবেন। এবং শুধু ফর্ম পূরণই নয়, যাদের ফর্ম পূরণ করতে অসুবিধা হচ্ছে তাদের সাহায্য তিনি করছেন, আর ফর্ম জমা দেওয়ার পরে আপলোড করা সমস্তটাই তিনি নিজের হাতে সামলাচ্ছেন। বাহ, ব্রাভো, এইটাই তো চাই। গত 14 তারিখ বিরাজের বাবা বলাইলাল সরকারের মৃত্যু হয়। তখন পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা মনে করেছিলেন, এই সার এবং প্রতিবেশীরা মনে করেছেন, যারা ওই বুথের ভোটাররা এবং প্রতিবেশীরা, তারা মনে করেছেন যে সারের কাজ বন্ধ হয়ে যাবে বা তিনি করতে পারবেন না। কিন্তু
তিনি তার আগের দিন 13 তারিখ অবশ্য সমস্ত ফর্ম বিলির কাজ তিনি শেষও করে ফেলেছেন। চিন্তা করুন, ফর্ম দেওয়ার কাজ শেষ হয়ে গেছে 793 ভোটারদের বাড়িতে। তিনি সব ফর্ম জমা দিয়ে এসছেন, মানে তাদেরকে হাতে দিয়ে এসছেন জমা, ফর্মটা ফিল আপ করার জন্য, এনুমারেশন ফর্মটা। আর বাবার মৃত্যুর পরে পরিবারের অনেকে বন্ধু বান্ধব অশৌচের কাজ আপাতত বন্ধ রাখার কথা বলেছিলেন, যে এই অবস্থা তুমি কাজটা এখন করো না বা অব্যাহত নাও, তুমি ঊর্ধ্বতন পদস্থ আধিকারিকদের তুমি তোমার এই অসুবিধার কথা জানাও। কিন্তু বিরাজ কুমার সরকার নিজের কথা তিনি কি বলছেন, এটা ঠিকই যে আমার বড় ক্ষতি হয়ে গেছে, বাবা চলে গেছে। দেখুন, যারা বাবা মাকে ভালোবাসে তাদের কাছে এটা বিরাট ক্ষতি, কারো বাবা মারা যাওয়া, কারো মা মারা যাওয়া। আমিও তো মাতৃহারা পিতৃহারা সন্তান, আমি এখনও কাঁদি, এখন দুঃখ পাই, যার জন্য সরকারি 6 বছর বাকি থাকতে আমি ভলান্টারি রিটায়ারমেন্টে চলে আসতে বাধ্য হই বাইরে থেকে, পরে সেখানে বসে করি। যাই হোক, এখনও সেই স্মৃতিটা ভোলা যায় না। যার বাবা যার মা মারা যায় তিনি উপলব্ধি করতে পারেন যে তিনি জীবনে কি হারিয়েছেন, যদি কুপুত্র না হন, কুসন্তান না হন। যার কুসন্তান তাদের কথা ছেড়ে দিন। এইবার তিনি যেটা বলছেন যে আমার এই যে বাবা মারা গেছে, এই যে ক্ষতি, এই যে আমার একটা শোক, এই যে দুঃখ, মনে মানসিক একটা আঘাত, এই দায়িত্বটা নেওয়া বা এই শোকটা সামানো সাময়িকভাবে খুবই কঠিন। কিন্তু দায়িত্ব নেওয়া সরকারি কাজ, তো সময় আমাকে শেষ করতে হবে। সরকার তো আমাকে বিশ্বাস ভরসা করি কাজটা দিয়েছে, কাজটা করতে হবে। বাবা গত হয়ে যাওয়ার পরও তার এই উপলব্ধি, এবং বর্তমানে তার এই অবস্থা দেখে সুপারভাইজার ভোটাররা তাকে সাহায্য করছেন বলেও তিনি জানান। সত্যি তো তাই, অসুবিধা পড়লে সুপারভাইজার আছে, তারা সাহায্য করবে। আমি কেন ফাঁকি ফোকর নানা রকম অজুহাত দেব আর কিছু মানুষের রাজনৈতিক বিশেষ রাজনৈতিক দলের কিছু কিছু দুষ্টু প্রকৃতির মানুষজনের কথায় আমি অনুপ্রাণিত হব। এটা বুঝছে না নিজে কতটা ক্ষতি হয়ে যাচ্ছে। লোকের কাছে তো নিজের চরিত্রটা প্রকাশ হয়ে যাচ্ছে। আর উল্টো দিকে দেখুন, এই বিরাজ কুমার সরকার বিরাট সম্মান পাবেন সারা জীবন। এই গুডউইলটা সারা জীবন তিনি এনজয় করবেন, ভোগ করবেন। আর রঞ্জিত রায় নামে এক ভোটার বলছেন, তার এলাকার ভোটার, তার বুথের বাবার মৃত্যু শোক নিয়ে বিএলও এই যে এই বিরাজ কুমার সরকার যে নিষ্ঠার সঙ্গে কাজটা করে চলেছেন, এটা সত্যি ব্যতিক্রমী। এটাই বলছিলাম, এই প্রশংসা, এই গুডউইল, এই সুনামটা যতদিন তিনি সেখানে কাজ করবেন বা থাকবেন, সারা জীবন তাকে সেই সুনামের সঙ্গে তিনি সেটা এনজয় করবেন এবং শান্তিতে সুখে তিনি সেটা ভোগ করবেন, যে আমি কাজটা ফাঁকি দিইনি। আমার এই রাজ্যের ওই বুথের মানুষজনেরা বা তার স্কুলের সহকর্মীরা, স্কুলের ছাত্রছাত্রীরা, তাদের অভিভাবকরা পেছনের সামনে এই প্রশংসাটাকে ভরিয়ে দেবে। এই যে ভাবমূর্তি, এটা আপনি 30, 40, 50, 80 হাজার বেতন পেলেও এই সুনামটা এভাবে অর্জন করা যায় না, আমার যেটা মনে হয়। এইবার স্থানীয় বাসিন্দা মালতী সরকারের কথায়, আমার ফর্মে সামান্য ভুল ছিল, এই অবস্থাতে ওই বিএলও শিক্ষক, সরকারি শিক্ষক বিরাজ কুমার সরকার এসে ফর্মটা নিয়ে চলে এসে আমাকে ঠিক করে দিয়েছেন। এই যে তারা বিএলও হয়ে যে সুনামটা করছে, এটা কতটা আনন্দদায়ক, কতটা সুখদায়ক, এটা নিজের জন্য, সমাজের জন্য। আর বিডিও মিহির কুমার সরকার বলছেন, কাজের প্রতি কতটা নিষ্ঠা থাকলে একজন ব্যক্তি এটা করতে পারেন বাবা গত হয়ে যাওয়ার পরও, কাছা নিয়ে অশৌচ পালন করেও তিনি কাজটা করতে পারছেন, কতটা তার নিজের কাজের প্রতি দায়বদ্ধতা থাকলে।
অন্যদের কাছে এই বিরাজ কুমার সরকার একটা উদাহরণ। এই জন্য আমি আজকে এটা আপনাদের কাছে শেয়ার করলাম যে এখন তো এসআইআরটা চলছে আমাদের পশ্চিমবঙ্গে। এটা নভেম্বরের চলছে, এটা নভেম্বর মাস, এবং এইটার যে প্রতিবেদনটা আমি বললাম, এই প্রতিবেদনটা ধরুন আপনার 24শে নভেম্বর 2025 সাল সোমবারের প্রতিবেদন। আজকে 26 তারিখ খুব সম্ভব, ওয়েডনেসডে, বুধবার। তিনি কাজটা পুরো গুছিয়ে নিয়েছেন, 4 ডিসেম্বর পর্যন্ত সময় আছে। তাই বলছিলাম যে সবাই কিন্তু খারাপ নয়, সবাই অসৎ নয়, সবাই লক্ষ লক্ষ টাকা জমা দিয়ে পিছন দরজা দিয়ে চাকরি পায়নি। সৎ মানুষও আছে, সোজা পথে, সাদা পথে, সাদাভাবে মানুষ চাকরি পেয়েছে তার নিজস্ব যোগ্যতা দিয়ে, যার ফলে তিনি এই সরকারি কাজটাও ঠিক সততার সঙ্গে নিষ্ঠা ভরে দায়িত্ব সহকারে করে চলেছেন। এটার জন্যই আমি আপনাদের কাছে শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত।